আমার জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঐতিহাসিক অগাস্ট মাসে আমাদের নাজাতের মাসে মুবারকবাদ জানাই। এই নাজাত দুইবার এসেছিল এই জাতির জন্য। আমরা প্রথমবার নাজাত পেয়েছিলাম 15ই আগস্ট, দ্বিতীয়বার নাজাত পেয়েছি 5ই আগস্ট। এই অগাস্ট মাসটা আমাদের জন্য মুক্তির মাস, নাজাতের মাস। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে ঘোষণাপত্র একটা অংশ, ঘোষণাপত্রটার জন্ম হয়েছে 1971 থেকে। 71-এর আগে আমাদের কোনো ইতিহাস নাই, কোনো ঐতিহ্য নাই, কোনো গল্প নাই। আমরা ব্রিটিশ দেখি নাই, আমরা ভারতবর্ষ দেখি নাই, আমরা 47 দেখি নাই, আমরা 52 দেখিনি, 69 দেখি নাই। মহাবিশ্ব থেকে হঠাৎ করে একটা শূন্য স্থান পূরণ করার জন্য একটি মানচিত্র স্থাপন হয়েছে, যেটা 1971-এ হয়েছে। এর আগ পর্যন্ত আমাদের কোনো ইতিহাস নাই, ঐতিহ্য নেই। সেটাই যদি হয় বাস্তবতা, তাহলে 71 থেকেই যদি ঘটনাটা শুরু করতে হয়, তাহলে ঘোষণাপত্রের 71-এর পর ওই 71-এর সময় প্রথম লাইনটা লেখা উচিত ছিল যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য বন্ধু সেজে ওই ভারতীয় বাহিনী আমাদের $4 বিলিয়ন সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। সেটা তো পেলাম না। যদি 71 থেকেই শুরু করতে হয়, তাহলে আমাদের অর্থনীতিকে কারা প্রথম আঘাত করলো সেটাই তো পেলাম না। আচ্ছা, ধরে নিলাম সেটাও নাই। 71 থেকে শুরু হয়ে আমি 25 পর্যন্ত যদি আসি, তাহলে আমি সেখানে দেখতে পাই আমার দেশের ইতিহাসে একটা ছোট্ট দুষ্টু ছিল, তার নাম মুজিব, আর একটা মাঝারি দুষ্টু ছিল, তার নাম হচ্ছে হাসিনা। এত হালকা ভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পরিবারে, আমার বাসায় আমার দুটো সন্তান আছে, একজনের 6 বছর, একজনের 4 বছর। আমি প্রতিদিন কাজ শেষ করে বাসায় যাওয়ার পর আমার 2 সন্তানকে জিজ্ঞেস করি, আজকে কে বেশি দুষ্টামি করেছো, কে কম করেছো? ওরা দুজন মারামারি করে আমাকে উত্তর দেয়, আজকে আমি বেশি দুষ্টু, ভাইও কম দুষ্টু। আমার ঘোষণাপত্র পড়ে মনে হয়েছে যে মুজিব হচ্ছে ছোট দুষ্টু আর হাসিনা হচ্ছে বড় দুষ্টু। এত হালকা ভাবে আমরা বিষয়গুলোকে উপস্থাপন করেছি। আমরা যদি এইভাবে করেই চিন্তা করি, তাহলে কার লক্ষ্যে, কার উদ্দেশ্য পূরণ করার জন্য ওই শাহবাগের ইতিহাসটাকে বাদ দেওয়া হয়েছে? কার উদ্দেশ্য পূরণ করার জন্য পিলখানা গণহত্যাকে মুছে ফেলা হয়েছে? কাকে সন্তুষ্ট করার জন্য শাপলা গণহত্যাকে মুছে ফেলা হয়েছে? এই অন্তর্বর্তী সরকারকে তার জবাব দিতে হবে। আমি যদি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে ধরে নেই যে 71 থেকে বাকি সময়টাকে গতানুগতিক ভাবে রেখে এই গণঅভ্যুত্থানটাকে মূলত প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানেও তো আমি ভীষণ রকমের বৈষম্য দেখতে পাচ্ছি। যদি শুধুমাত্র এই গণঅভ্যুত্থানটাকেই প্রায়োরিটি দেওয়া হয়, সেখানেও তো আমি আমার শিক্ষক সম্প্রদায়ের নাম পাই নাই। ছাত্রদের সাথে শিক্ষকরা ছিল না। আমি আলেম ওলামাদের রাজপথে দেখেছিলাম আমার পাশে। আমাদের চারপাশে যখন গোলাগুলি হচ্ছিল, যখন আক্রমণ হচ্ছিল, আমি আমার চারপাশে অসংখ্য আলেম ওলামাদের দেখেছি, তাদের স্বীকৃতি আমি পাইনি। আমাদের দরকার নাই। যারা কোন রকম চাহিদা ছাড়া, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায় না, লুটপাট করতে চায় না, চাঁদাবাজি করতে চায় না, দেশের স্বার্থে যারা নেমে এসেছিল, যুদ্ধ শেষে আবার ফিরে গিয়েছে, সেই আলেম ওলামাদের স্বীকৃতিও তো আমি পেলাম না। তাহলে কাদের সন্তুষ্ট করার জন্য এই ঘোষণাপত্রটা করা হয়েছে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না, কিন্তু আমি স্পষ্ট ভাষায় যেটা জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে সবার সাথে আলোচনা করে এই ঘোষণাপত্রটাকে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। এইখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই। দ্বিতীয় যেটা আমি বলতে চাই, এই ঘোষণাপত্র এবং সনদকে
সংবিধানে সংযুক্ত করতে হবে এবং আইনগতভাবে এটাকে ব্যবস্থা নিতে হবে। আজকে রাজনৈতিক দলগুলো যদি কাগজের মধ্যে স্বাক্ষর করে পরবর্তীতে ক্ষমতায় এসে সেটাকে মানতে না চায়, তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? এটা তো অতীতের ইতিহাসে আমরা দেখেছি, কাগজের টুকরার মধ্যে স্বাক্ষর করে পরবর্তীতে আর মানতে চাই না। আচ্ছা ধরুন তো আজকে একটি বড় দলের একটা বড় নেতা জুলাই সনদের মধ্যে যে স্বাক্ষর করলেন, এবং বাংলাদেশের অতীতের রাজনীতিতে আমরা এটা খুব স্পষ্টভাবে দেখেছি যে সুবিধা পাওয়ার জন্য রাজনীতিবিদরা দল বদল করেন। একটা বড় দলের বড় নেতা আজকে স্বাক্ষর করে পরবর্তীতে যদি ওই দলটা বদল করে ফেলেন, তখন সেই বড় দল যদি বলে যে ওই ব্যক্তি স্বাক্ষর করেছিল, আমার দল এটার দায় দায়িত্ব নেবে না, তখন কি হবে? অর্থাৎ স্বাক্ষর ব্যবস্থাটা দলীয় পর্যায়ে হতে হবে, ব্যক্তি পর্যায়ে নয়। ধরুন লন্ডনে বসে একজন বড় নেতা অপেক্ষায় থাকলেন, আর এখান থেকে তার হয়ে একজন স্বাক্ষর করলো, তিনি পরবর্তীতে অন্য দলে চলে গেলেন, তখন সেটার দায় দায়িত্ব কে নেবে? আমি যেটা বলতে চাচ্ছি, স্বাক্ষর ব্যবস্থাটা দলীয় ভাবে হতে হবে, ব্যক্তি পর্যায়ে নয়। এবং আইন করে স্পষ্ট করতে হবে যে যেই জুলাই সনদ আসতে যাচ্ছে সেটা কোন কর্মপন্থায় কিভাবে সেটাকে আমরা সকলে মিলে জিনিসটাকে বাস্তবায়ন করব। ভবিষ্যতে যে যদি এটা মেনে না নেই তাহলে কি হবে? এই বিষয়গুলো আগে আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না, একটা ছোট গল্প বলতে চাই। সেটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার 1 বছর ধরে সেখানে রেখে দিয়েছেন। এটার প্রতিবাদে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আমরা 6 আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম। সেখানে এই যে আমার সামনে যে মিডিয়া আছে, এরকম অসংখ্য মিডিয়াকে আমি দেখতে পেয়েছি। কিন্তু যে আমার পূর্ববর্তী এক বক্তা বলে গেলেন যে গত বছর 5ই আগস্টের পর আমাদের সার্বভৌমত্ব ফিরে এসেছে। বাস্তবতা হচ্ছে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের সংবাদ কাউকে অসম্মান করতে চাই না। টেলিভিশন চ্যানেলের মধ্যে মাত্র 2টা চ্যানেল প্রচার করার সাহস পেয়েছে, বাকিরা সাহসই পায় নাই ভারতের বিরুদ্ধে দূতাবাস ঘেরাওয়ের এই সংবাদ প্রচার করে। কাদের নির্দেশে আপনারা চলেন বাংলাদেশে থেকে? বাংলাদেশের মাত্র 7টা প্রিন্ট মিডিয়া ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের সংবাদ প্রচার করার সাহস পেয়েছে, বাকিরা সাহস পায় নাই। কেউ কেউ লজ্জা পেয়েছে, কেউ কেউ মাথা বিক্রি করেছে। আমরা বলতে চাচ্ছি আমরা সার্বভৌমত্ব ফেরত পেয়েছি। বাস্তবতা হচ্ছে এখনো এই পর্যায়ে এসেও আমরা ওই পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধুর সাথে থাকে সেই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের হাত থেকে মুক্তি পাই নাই, কিন্তু এই মুক্তি পেতেই হবে, এর কোনো বিকল্প নাই। দুঃখজনক হলেও সত্য, এই দূতাবাস ঘেরাওয়ের সংবাদ ভারতীয় মিডিয়া প্রচার করেছে, বাংলাদেশের মিডিয়া সাহস পায় না। এই যে মাথাটা বিক্রি করেছে, এই মাথাটা উঁচু করতে পারছে না। এই হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নির্মম সত্য। আমি এই মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জনতাকে যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছি, কয়েকদিন পর জুলাই সনদ নিয়ে আলোচনা করব। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা বিচার নিয়ে কথা বলছি, আমরা নির্বাচন চাইছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছি, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা মানবাধিকার চাই। সবকিছুর শেকড় যেখানে আটকে আছে তার নাম হচ্ছে হিন্দুস্তান। যুদ্ধটা সামনে থেকে আমরা দেখতে পেয়েছিলাম ওই সময় শেখ মুজিব, পরবর্তীতে শেখ হাসিনা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে করদ রাজ্য বানানোর জন্য ওই হিন্দুস্তান জন্মলগ্ন থেকে আমাদের পিছনে লেগে আছে। মূল যুদ্ধটা ওই হিন্দুস্তানের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধ জারি আছে, সেই বিপ্লব চলছে, এবং সেই বিপ্লবকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটার জন্য শক্তি অর্জন করতে হবে, ওই শিকড়টাকে ধারণ করতে হবে, আমাদের মূল শত্রুটাকে সেটা বুঝতে হবে। সেই হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা যদি শিকড় থেকে উপড়ে ফেলতে না পারি, তাহলে শুধু ক্ষমতার পালাবদল হবে,
মুজিবের জায়গায় হাসিনা আসবে, হাসিনার জায়গায় হয়তো জয় আসবে, অথবা এখন যারা নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছে তাদের মধ্যেই আপনারা ওই ফ্যাসিবাদের রূপটাকে দেখতে পাবেন। এটা শুনতে খারাপ লাগতে পারে, এটা দুর্ভাগ্যজনক হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারি না, কথা বলতে চাই না। জাতীয় নেতারাও যদি রয়েস হয়ে পড়ে তখন উচ্চারণ করে পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনারা খেয়াল করে দেখবেন ভারত নামটা উচ্চারণ করতে হিম্মত পায় না আমার দেশের মানুষ। বাংলাদেশে কে বাংলাদেশে পড়ে ওই ভারতের সামনেই আমার মাথা নত করতে হবে, এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই বাংলাদেশে চলবে না। এইটার জন্য হাজারো শহীদ রক্ত দেয় নাই। আমাদের রাজনীতিবিদদের মধ্যে চলে এসেছে কত তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতাটায় যাব। আমার কথা খারাপ লাগতে পারে, রাজনীতিবিদরা রাগ করতে পারে, কিন্তু সিম্বলিক বিষয়গুলো খেয়াল করে দেখবেন। আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে, শুধু আজকে নয়, বিভিন্ন অনুষ্ঠান আপনারা যান যে দেখবেন জাতীয় নেতৃবৃন্দর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে আমার বক্তব্যটা একটু আগে দেন, আরেকটা কাজ আছে, বক্তব্যটা দিয়েই চলে যাবে, আর 5 মিনিট বসবে না। কোন নেতা বসতে চায় না, নিজের সংগঠন যারা শুধু তারাই থাকে, বাকিরা এসে বক্তব্যটা দিয়ে চলে যাবে। কারণটা হচ্ছে আমি যেটা বলবো সেটা সবাইকে শুনতে হবে, বাকিরা যেটা বলবে সেটা আমি শুনতেই চাই না, দরকারই নেই। আমার দরকার ক্ষমতা, আমারটা বলে দিয়েছি নির্বাচন দাও, এবার আমি ক্ষমতায় যে ওই ভারতের গোলামি করতে চাই। এইটার জন্য হাজার শহীদ রক্ত দেয় নাই। এই বাস্তবতা এবং এই নির্মম সত্য থেকে যদি আপনারা বের হতে না পারেন, আমি হাত জোর করে করজোরে আপনাদের কাছে অনুরোধ করছি। এখানে অসংখ্য সাবেক আর্মি কর্মকর্তারা রয়েছেন, দেশপ্রেমিক জনতা রয়েছেন, আপনারা সামনে আছেন। জাতীয় রাজনীতিবিদরা আবারও মাথা বিক্রির রাজনীতির দিকে আগাচ্ছে, প্রতিরোধ করার দায়িত্ব আপনাদেরকে। আমরা ওই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কিন্তু সেটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ হতে হবে, ভারতের করদ রাজ্য নয়। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।